আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি 23 ব্যাচের যারা আছো তোমাদের জন্য অ্যাডভান্স, অর্থাৎ আমরা আগে থেকেই কলেজ শুরুর আগে থেকেই তোমাদের জন্য ফিজিক্স এবং বায়োলজির লাইভ ক্লাসের মধ্য দিয়ে তোমাদের ইন্টারের পদযাত্রা শুরু করেছি। সেই আমাদের যাত্রায় তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে ফিজিক্সের প্রথম ক্লাস, যে ক্লাসে আমরা তোমাদেরকে ইন্টারের ফিজিক্স বইয়ের একটা চ্যাপ্টার শুরু করব। বিগত একটা ক্লাস হয়েছে ফিজিক্সে, যেখানে ওরিয়েন্টেশন, যেখানে আমরা তোমাদেরকে মোটামুটি ইন্টারের পড়া অগ্রিম শুরু করার গুরুত্বটা বলেছিলাম এবং এই মুহূর্তে এসে তোমরা কি করবে সে ব্যাপারটা নিয়ে বলেছিলাম। সো আজকের ফিজিক্স লাইভ ক্লাসে তোমাদেরকে ইন্টারের একটা চ্যাপ্টার শুরু করব। সো আজকের লাইভ ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কেননা আজকের ক্লাসের মধ্য দিয়ে ইন্টারের ফিজিক্সটা শুরু হতে যাচ্ছে। তোমাদের প্রথম ফিজিক্স ক্লাস ইন্টারের এসএসসি 23 ব্যাচের যারা আছো তোমাদের আজকে প্রথম ফিজিক্স ক্লাস। সো খুবই ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসটা। মানুষের যে কোনো প্রথম ব্যাপারটা খুবই স্মৃতিময় হয় এবং খুব বেশি তাৎপর্যপূর্ণ হয়। তাই আজকের ক্লাসটা আমি মনে করি তোমাদের জন্য অনেক বেশি স্মৃতিময় হবে, অনেক বেশি তাৎপর্যপূর্ণ হবে। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো তোমাদের একটা কাজ করতে হবে, আরও বেশি যাতে মেমোরিয়াল হয়ে থাকে, সেই জন্য আজকের লাইভ ক্লাসটা খুব দ্রুত যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবে সবাই। তোমরা যারা লাইভে চলে এসেছো অলরেডি, আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইন্টারের প্রথম ফিজিক্স ক্লাসে। আজকে আমরা ফিজিক্সের একটি চ্যাপ্টার দেখব, খুব মজা করে, খুব বেশি কঠিন না, খুব সহজ ব্যাপারগুলোই দেখব। আচ্ছা, সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত আমাদের যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো ফেসবুক গ্রুপে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা দেখতেই পাচ্ছ লাইভের নিচে শেয়ার একটা বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করো, ক্লিক করার সাথে সাথে অনেকগুলো গ্রুপ চলে আসবে, শেয়ার করে দাও সবগুলো গ্রুপে। হ্যাঁ, যাতে করে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট জানতে পারে যে আমাদের এই গ্রুপে ফিজিক্যাল সায়েন্সে 23 ব্যাচের জন্য অ্যাডভান্স ফিজিক্স এবং বায়োলজি লাইভ ক্লাস হচ্ছে। সো আমি বলবো তোমরা যারা লাইভে এসেছো খুব দ্রুত যত ফেসবুক গ্রুপে তুমি কানেক্টেড আছো সবগুলা ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও। এরপর 2 নম্বর যে কাজ হবে সেটা হচ্ছে তোমাদের অনেক ফ্রেন্ড আছে এই স্কুলে কলেজে, এখন তো আসলে অনলাইন হওয়ার কারণে সবারই ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকের মধ্যে আমরা সবাই কিন্তু কানেক্টেড, তাই না? আচ্ছা, সো তোমাদের যত ফেসবুক ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডকে আজকে লাইভ ক্লাসে মেনশন দিয়ে দাও। আমাদের কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে গিয়ে @ দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, যাতে করে আজকে লাইভ ক্লাসটা তোমার ওই ফ্রেন্ড করে এবং করার মাধ্যমে সে উপকৃত হয়। আমরা আজকের ক্লাসটা কি বলো তো, ফিজিক্সের প্রথম লাইভ ক্লাস, তোমার ইন্টারের জন্য ফিজিক্সের প্রথম ক্লাস। যে কোনো প্রথম আসলে অনেক বেশি স্মৃতিময় হয়। সো আজকেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আমি আশা করি তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত তোমরা আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেবে। কাজেই আমরা শেয়ার এবং মেনশনের কথা আর বলবো না, তোমরা নিজ দায়িত্বে করতে থাকবে। আমরা এখন আমাদের মূল ক্লাসে যাব। ওকে, আচ্ছা, তো দেখো ভালো করে, তোমরা তো এখনও কলেজে উঠো নাই 23 ব্যাচ, অর্থাৎ তোমাদের এসএসসি 21 ব্যাচ, তোমরা হয়তো এখনও কলেজে যাওনি। তারপর আমরা কিন্তু আগে থেকে শুরু করেছি। কেন আগে থেকে শুরু করেছি সেটাও কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি। যারা নতুন আছো ওরিয়েন্টেশন ক্লাসটা করো নাই, আমাদের ফিল সায়েন্সের গ্রুপে আছে, সব গ্রুপে মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাসটা আছে, তোমরা অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাসটা করে নিবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। ওকে, আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি দেখব ফিজিক্স পুরো বইয়ের একটা ম্যাপ তোমাদেরকে দিব, কোন কোন বই কিনতে হবে সেটা বলবো, কিভাবে ফিজিক্স পড়া দরকার সে ব্যাপারটাও বলবো, ঠিক আছে? একটা কমপ্লিট গাইডলাইন আজকে তুমি পেয়ে যাবে ফিজিক্স ক্লাসে, পাশাপাশি একটা চ্যাপ্টার শুরু করে অল্প কিছু পড়াবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে শুরু করি। ওকে, তোমরা আবার বলছি যারা লাইভ ক্লাসে এসেছো খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো কমেন্ট বক্সে, তারপর কমেন্টে জানাও কে কোন স্কুল থেকে আছো, কেমন লাগছে ক্লাসগুলো, এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, তো আমাদের প্রথমেই ফিজিক্স পড়াবো। সো ফিজিক্স মানে কি সেটা জানতে হবে, তাই না? ওকে, ফিজিক্স মানে কি সে ব্যাপারটা জানবো। ফিজিক্স ওয়ার্ডটাকে যদি ভাঙি দুইভাবে লেখা যায়, ফিস যোগ ইক্স। ফিস আর ইক্স, কোনো শব্দের শেষে যদি তুমি আইসিএস ইক্স দেখতে পাও, কোনো শব্দের শেষে যদি আইসিএস ইক্স দেখতে পাও, তাহলে বুঝে নিবে ওইটা দ্বারা বোঝায় বিদ্যা, ওইটা যারা বোঝায় পড়াশোনার একটা শাখা। তাহলে ইক্স বলতে পড়াশোনার একটা শাখাকে বোঝাচ্ছে। ওকে, যেমন আর কোথায় কোথায় আমরা ইক্স দেখতে পাই? আমরা আরও অনেক জায়গায় ইক্স দেখতে পাই, কয়েকটা নাম বলেন। যেমন মেকানিক্স, যারা মেশিন নিয়ে পড়াশোনা করে। এরপর ইলেকট্রনিক্স, যারা ইলেকট্রন নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে? তারপর
প্রোটনিক্স যারা প্রোটন নিয়ে পড়াশোনা করে, হিস্টোরিক্স যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে? অনেক জায়গায় তুমি ইক্স দেখতে পাবে। ইক্স অর্থ হচ্ছে পড়াশোনা, বিদ্যা। আর সামনে আছে ফিস। ফিস এটার অর্থ হচ্ছে পদার্থ। সো ফিজিক্স বলতে পদার্থ বিদ্যা। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো কথা। এটা হচ্ছে তার নামের অর্থ, বা নামকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। বাট ফিজিক্স বলতে আসলে কি বোঝায়, বা ফিজিক্স আমরা আসলে কি করব? যেমন বায়োলজিতে আমরা মানুষকে নিয়ে পড়াশোনা করি, মানুষের বডিকে নিয়ে পড়াশোনা করি, তারপর মশা মাছি গরু ছাগল এদেরকে নিয়ে পড়াশোনা করি, তারপর গাছপালা নিয়ে পড়াশোনা করি। এটা হচ্ছে বায়োলজিতে এসব জিনিস নিয়ে পড়াশোনা করা হয়। তেমনিভাবে আমরা যখন ম্যাথে যাই, ম্যাথের মধ্যে আমরা কি করি? ম্যাথের মধ্যে 2 আর 2 যোগ করলে কত হয় সে ব্যাপারগুলো করি। তারপর আমি আমার এক বন্ধুকে 100 টাকা ধার দিয়েছিলাম, তাকে বলেছিলাম ফেরত দেওয়ার সময় 2 টাকা বেশি দিতে হবে, তো এভাবে সে যদি 2 মাস পরে ফেরত দেয় কত টাকা দিবে, এইসব ব্যাপার করি, তাই না? এরপর আরও মজার ম্যাথ আমরা কি করি? একজন শ্রমিক যদি একদিন কাজ করে আর এত টাকা পায়, 10 দিন কাজ করলে কত টাকা পাবে, এই ব্যাপারগুলো আমরা হিসাব নিকাশ করি। এক কথায় হিসাব নিকাশ, তাই না? তেমনিভাবে ফিজিক্সে কি করি আমরা? ফিজিক্স আসলে পড়ে কি হবে? ফিজিক্স কি নিয়ে আলোচনা করে? ওকে, খুব ভালো প্রশ্ন। আমিও একটা কথায় অ্যান্সার দিয়ে দিই। ফিজিক্স হচ্ছে, চমৎকারভাবে যদি একটা কথায় অ্যান্সার দিই, ফিজিক্স হচ্ছে আর কিছুই না, ফিজিক্স হচ্ছে নেচার প্লাস ম্যাথ। দিস ইজ কল ফিজিক্স। নেচার প্লাস ম্যাথ, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ নেচার উইথ ম্যাথ। অর্থাৎ নেচার বলতে কি? প্রকৃতি। আমাদের চারপাশে যা আছে তাই আমাদের প্রকৃতি। আমাদের চারপাশে কি কি আছে? গাছপালা আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ি, এই যে বাড়ি গাড়ি, একটা বস্তুকে উপর থেকে ফেলে দিচ্ছি, সে নিচে পড়ছে, আপেল নিউটনের মাথায় পড়ছে, তারপর একটা গাড়ি চলছে, ব্রেক ধরছে, গাড়িকে গাড়ি মেরে দিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃতি। আমাদের চারপাশে এই ব্যাপারগুলো ঘটছে, পানি গরম হচ্ছে, পানি ঠান্ডা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃতি। লাইট জ্বলছে, লাইট নিভে যাচ্ছে, কারেন্ট আসছে, চুম্বক আকর্ষণ করছে, এটা আমাদের চারপাশের প্রকৃতি, রাইট? অনেকগুলোই বলে ফেললাম। আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে, তাই না? এটা হচ্ছে আমাদের নেচার, প্রকৃতি। আর এই প্রকৃতিকে আমরা ম্যাথ দিয়ে প্রকাশ করব, মানে কোন একটা ঘটনাকে আমরা ম্যাথ দিয়ে প্রকাশ করব, ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন দিয়ে আমরা প্রকাশ করব। এটাই হচ্ছে আসলে ফিজিক্স। তাহলে ফিজিক্স করে কি জানো? ফিজিক্স হচ্ছে আমাদের চারপাশের ঘটনাগুলোকে, আমাদের চারপাশের প্রকৃতিকে, আমাদের চারপাশে যা যা ঘটছে তাকে সে ম্যাথ দিয়ে ব্যাখ্যা করে, ম্যাথ দিয়ে প্রমাণ দেয় যে এই ঘটনা এভাবে ঘটে, এই কারণেই ঘটে, সেই প্রমাণটা দেয়। তাই এটা হচ্ছে ফিজিক্স। তাহলে ফিজিক্সের জন্য তোমাকে নেচারকে অবজার্ভ করতে হবে, তোমার চারপাশে কি ঘটছে সেটা তোমাকে অবজার্ভ করতে হবে, আর তারপর ম্যাথ পারতে হবে তোমাকে, ম্যাথ দিয়ে সেটাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। আমরা তো 9-10-এ ফিজিক্স পড়ে এসেছি, আমাদের অনেক আইডিয়া আছে। যেমন 9-10 আমরা পড়ে এসেছি একটা বস্তুকে, একটা বস্তু হচ্ছে মনে করো 1 কেজি, তো তাকে যখন আমরা ধাক্কা দিই কত নিউটন বলে? তাকে মনে করো কেউ একজন 10 নিউটন বলে ধাক্কা দিয়েছে, তাহলে 10 নিউটন বলে 1 কেজিকে ধাক্কা দিলাম। এটা একটা আমাদের নেচারের ঘটনা, আমাদের প্রকৃতির একটা ঘটনা, এটা যে আমাদের প্রকৃতিতে একটা বলকে আমরা 10 নিউটন বলে ধাক্কা দিয়েছি। দিস ইজ বল, ওকে? 1 কেজি ভরের একটা বলকে আমরা এখন 10 নিউটন বলে ধাক্কা দিয়েছি, ওকে? আচ্ছা, তাহলে একটা বলকে 10 নিউটন বলে ধাক্কা দিলাম, বলটা কত ত্বরণে যাবে, বলটা কত সময়ে যাবে, কত ত্বরণে যাবে, কত ভ্যালোসিটিতে যাবে, কত বেগে যাবে, এ সব কিছু হিসেব নিকাশ করতে পারবো আমরা, তাই না? আমরা জানি বলটা কত ত্বরণে যাবে, F = ma, এর মান কত? এটা যদি 10 হয়, এটা যদি 1 হয়, তাহলে এর মান হচ্ছে 10, তার মানে বলটা 10 ত্বরণে যাবে। এই যে প্রকৃতির একটা ঘটনা, একটা বলকে ধাক্কা দিয়েছি, সে যাচ্ছে, এটা হচ্ছে প্রকৃতির একটা ঘটনা। ম্যাথ দিয়ে করছি না, এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সেটাকে ব্যাখ্যা করছি, হিসাব নিকাশ করছি, এক্সপ্লেন করছি। এটাই হচ্ছে আসলে ফিজিক্সের কাজ। ফিজিক্স আসলে নেচারকে ম্যাথের সাথে মিলে কি করে? এক্সপ্লেন করে। তাহলে ফিজিক্সের কাজ কি? নেচার প্লাস ম্যাথ। আচ্ছা, তো তোমরা ফিজিক্স যদি ভালো পারতে চাও তাহলে তোমাকে দুইটা ব্যাপারে এক্সপার্ট হতে হবে। ফিজিক্স যদি তুমি ভালো পারতে চাও ইন্টারে, তোমাকে দুইটা ব্যাপারে এক্সপার্ট হতে হবে।
কোন দুটা ব্যাপার? একটা হচ্ছে নেচারের ব্যাপার, একটা হচ্ছে ম্যাথের ব্যাপার। তোমাকে ভালো ম্যাথ পড়তে হবে, আর একটা হচ্ছে তোমাকে নেচার ভালো ফিল করতে হবে। তাহলে নেচারকে কি করতে হবে? অবজার্ভ করতে হবে। অবজার্ভ মানে দেখা, দেখব, আর কি করব? ফিল করব। তাহলে নেচারকে তোমাকে অবজার্ভ করতে হবে, নেচারকে ফিল করতে হবে, আর ম্যাথ পারতে হবে ভালো। মানে ম্যাথের ক্যালকুলেশনগুলো মোটামুটি বেসিক থাকা লাগবে। ম্যাথের বেসিক থাকলে হবে, খুব বেশি ম্যাথ পারতে হবে না, বেসিক থাকলেই হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে ফিজিক্স আসলে কি। ফিজিক্স আসলে আমাদের প্রকৃতির ঘটনাগুলোকে আমরা ম্যাথ দিয়ে ব্যাখ্যা করব। তো তোমাদের পুরো ইন্টার লাইফে, পুরো এই যে ইন্টার লাইফে আমরা তোমাদের ফিজিক্স যে বইটা আছে সে বইয়ের মধ্যে বিভিন্ন নেচারের ঘটনাগুলোকে অবজার্ভ করাবো এবং ম্যাথ দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দেখাবো। ওকে, আজকের ক্লাসেও তোমাদেরকে সেই ব্যাপারটা দেখাবো। ওকে, আচ্ছা, এবার চলে আসো। তাহলে যেহেতু ফিজিক্স পড়াচ্ছি সেজন্য ফিজিক্সের ব্যাপারটা আগে থেকে বলে রেখেছি। তোমাদেরকে আরও একটা ব্যাপার বলে রাখি, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার শেষ করে দিব লাইভ ক্লাসের মধ্য দিয়ে, এবং আমি যে চ্যাপ্টারগুলো শেষ করব আল্লাহর রহমতে এই চ্যাপ্টারগুলো খুব বেশি আর পড়ার দরকার পড়বে না, শুধু আমার লেকচার করলেই হবে। তো পরবর্তীতে যেন আমার ক্লাসগুলো আবার করতে পারো, রিভিউ করতে পারো, রিভিশন করতে পারো, সেই জন্য ক্লাসে যা যা পড়াচ্ছি সব নোট করে ফেলো। আমি মুখ দিয়ে যা বের করছি সব কিছু, একটা কথাও মাটিতে যেন না পড়ে, সব কথা মাথায় এবং খাতায় নোট করবে, এবং সে নোটটা আমাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করবে। নোট করার ফায়দা কি? নোট করার ফায়দা হচ্ছে আজকে যখন ক্লাসটা নোট করবে, নোট করে করে পড়লে বা নোট করে করে ক্লাস করলে মনে হবে ক্লাস করছি, মনে হবে যে কিছু একটা করছি। নোট করে করে করলে দীর্ঘদিন মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, কারণ নোট করার ক্ষেত্রে আমরা একবার নোট করার দিকে কনসেন্ট্রেশন দিই, মনোযোগ দিই, এতেই পড়া হয়ে যায়। এটা হচ্ছে নোট করার ফায়দা, দীর্ঘদিন মনে থাকবে। আর সেই নোট শেয়ার করার ফায়দা কি? আপনাদেরকে কেন দেখাবো আমার নোট? আমি এত কষ্ট করে সুন্দর করে নোট করেছি, এটা নাকি আবার সবাই দেখুক ছবি তুলে। কেন এটা? এটা হচ্ছে একটা শো অফ। এটা কি? শো অফ, দেখানো, মানুষকে দেখানো। তো মানুষকে দেখানো তো ভালো না, কিন্তু এটা ভালো। নোট করে মানুষকে দেখানো এটা ভালো। মানুষকে দেখানো ভালো না কিছু জিনিস আছে, কিন্তু পড়াশোনা এটা মানুষকে দেখানো ভালো। শো অফ এটা ভালো। কেন এটা ভালো? এটা পজিটিভ শো অফ। কেন জানো? তুমি যখন আজকে ক্লাসটা নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবে, তখন স্টুডেন্টরা তোমাকে বাহ দিবে, স্যাররা তোমাকে কংগ্রেচুলেশন জানাবে, তোমাকে শুভকামনা জানাবে, বেস্ট উইশ জানাবে। এতে তুমি মোটিভেটেড হবা, তুমি অনুপ্রেরিত হবা আরও পরের দিন আরও সুন্দর করে নোট করার জন্য। পরের দিন তোমাকে আরও বাহবা দিবে, তুমি এটা ধরে রাখতে চাইবে। এই যে মানুষের কথার জন্য তুমি ধরে রাখতে চাচ্ছ, মানুষের কথায় মোটিভেটেড হয়ে তুমি ধরে রাখতে চাচ্ছ। পরের দিন যদি তুমি নোট না দাও, তোমাকে বলবে কিরে তুমি আজকে নোট দাও নাই কেন? মানুষের কথার ভয়ে তুমি পরের দিন কি করবে? নোট করবে, ক্লাস করবে, রেগুলার থাকবে, সবাই তোমাকে বাহবা দেয়, সেটা তুমি ধরে রাখতে চাইবে। ধরে রাখার জন্য তুমি নিয়মিত ক্লাস করবে, এটা তোমার জন্য লাভ। যদি তুমি নোট জমা না দাও, তোমার এই মোটিভেশন বা অনুপ্রেরণাটা তুমি পাবে না, হারিয়ে যাবে। এটা হচ্ছে নোট শেয়ার করার ফায়দা। সো আজকে থেকে যত লাইভ ক্লাস আছে, আমাদের লাইভ ক্লাসগুলো সবাই নোট করবে ক্লাসে, এবং সাথে সাথে সেটা শেয়ার করবে। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের মূল ক্লাসে আসি। সব কিছু আমরা লিখে রাখবো মাথায় এবং খাতায়। ওকে ভাইয়া, তো ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুইটা পেপার আছে। নর্মালি আমরা একটা ফার্স্ট ইয়ারে পড়াই, একটা সেকেন্ড ইয়ারে পড়াই, কিন্তু আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলে কিছু নেই। আমরা মোটামুটি ফার্স্ট পেপারটা শেষ করে সেকেন্ড পেপার শুরু করে দেব। আচ্ছা, তো ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আগে কথা বলি। ফিজিক্স ফার্স্ট পেপার, এই ফার্স্ট পেপারে আমার চ্যাপ্টার আছে 10টা। কয়টা চ্যাপ্টার আছে? 10টা চ্যাপ্টার আছে। 10 চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার আছে, কম না কিন্তু, অনেক চ্যাপ্টার, 10টা। মেসি, ফিজিক্স ফার্স্ট পেপারেই আমরা মেসিকে দেখতে পাই। 10 বলতেই মেসিকে বোঝাই। ওই যে বললাম না একটু আগে, নেচারকে ম্যাথ দিয়ে কি করতে হবে? অবজার্ভ করতে হবে। নেচারের মধ্যে মেসিকে দেখতে পাই, সেটাকে ম্যাথের মধ্যে নিয়ে আসলাম, তাহলে 10 মানেই মেসি, ঠিক আছে? ওকে, 7 মানেই রোনালদো। ওকে, তাহলে দেখো চ্যাপ্টার 10 মানে 10টা চ্যাপ্টার আছে। তো 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা আছে চ্যাপ্টার 1, প্রথম চ্যাপ্টারটা কি নিয়ে? প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। 9-10-এর বইও এই চ্যাপ্টারটা ছিল, বাট কেউ পড়ো নাই। মনে পড়ে? ভৌত জগৎ ও পরিমাপ একটা চ্যাপ্টার ছিল, প্রথম চ্যাপ্টার, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালো করে পড়ি নাই। আচ্ছা, ইন্টারও প্রথম চ্যাপ্টার হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। তো এই চ্যাপ্টারটা কি নিয়ে আলোচনা করে?
কোন বিজ্ঞানী কত সালে জন্মগ্রহণ করেছে, কোন বিজ্ঞানী কত সালে মারা গিয়েছে, কত সালে বিয়ে করেছে, এইসব জিনিস। তারপর হচ্ছে হালকা পাতলা পরিমাপ, একক, এই জিনিসের একক কী, ওই জিনিসের একক কী, কীভাবে পরিমাপ করতে, এইসব ব্যাপার। যে কারণে এই চ্যাপ্টারটা আসলে নিজে পড়লেও মোটামুটি পারা যায়, টিচারদের বুঝাই দেওয়ার খুব বেশি কিছু নেই, মানে খুব সহজ একটা চ্যাপ্টার। সেই জন্য আমরা এই চ্যাপ্টারটা স্কিপ করি বা এই চ্যাপ্টারটা পড়াই না, কারণ এই চ্যাপ্টারটি স্টুডেন্টরা নিজেরাই পারে মোটামুটি। কোন বিজ্ঞানী কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে আবিষ্কার করেছে, কত সালে বিয়ে করেছে, এই ব্যাপারগুলো তো স্টুডেন্টরাই পারে। সেই জন্য আমরা প্রত্যেকটা টিচার, ম্যাক্সিমাম টিচার ফিজিক্স শুরু করে চ্যাপ্টার 2 দিয়ে, এবং এটাই হচ্ছে ওয়াইসম্যানের কাজ, যে চ্যাপ্টার 2 দিয়ে শুরু করা। এটাই হচ্ছে আমাদের মেইন চ্যাপ্টার, এবং চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে ভেক্টর। সো তোমাদেরকেও সেই ধারাবাহিকতায় ভেক্টর চ্যাপ্টার 2 দিয়ে শুরু করে বাকি চ্যাপ্টারগুলো পড়াবো। সো আজকের ক্লাসে আমাদের অভিষেক হবে, শুভ উদ্বোধন হবে, গ্র্যান্ড ওপেনিং হবে ভেক্টর চ্যাপ্টারের। 1 মাস তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো ইনশাল্লাহ খুব ভালো করে। এরপর তোমাদের আর ভবিষ্যতে পড়তে হবে না। তাহলে আমরা ফিজিক্স বই ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10টা আছে, 10টার মধ্যে 2 নাম্বার চ্যাপ্টার ভেক্টর দিয়ে শুরু করব। ওকে, আচ্ছা, ভেক্টর। তাহলে এখন চ্যাপ্টার 2 দিয়ে শুরু করছি। ফিজিক্স বই তাহলে চ্যাপ্টার কয়টা? 10টা। ভাইয়া কোন বই কিনবো? গুড কোয়েশ্চেন, কোন বই কিনবো? আচ্ছা, ইন্টারের জন্য 2টা বই কিনতে হবে, বাট তোমরা যেহেতু এখনও কলেজে ওঠো নাই, সেজন্য তোমরা এখন বই না কিনলেও হবে। আমাদের প্রাইভেট গ্রুপে আজকেই ফিজিক্স বইগুলোর পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমাদের কাছে প্রত্যেকটা বইয়ের পিডিএফ আছে, পিডিএফগুলো দিয়ে দিব। এছাড়াও যদি কারো বাসায় বই থাকে ভালো, আর যদি কেউ কিনতে চাও, অ্যাডভান্স থাকতে চাও, মন মানছে না বই ছাড়া, তাহলে 2টা বই রেফার করে দিচ্ছি। এই 2টা বই আমাদের আজীবন ইন্টারে পড়তে হবে। ইন্টারের জন্য, ইন্টারের ফিজিক্সের জন্য 2টা বই সব স্যাররা ফলো করে, সব স্যাররা 2টা বই ফলো করে, সেজন্য লিখে দিচ্ছি। ওকে, তবে এখন না কিনলেও চলবে, আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, আর খুব বেশি লাগবে না, আপাতত শুধু ক্লাস করলেই হবে তোমাদের। আর আমার ক্লাস করলে আল্লাহ দিলে ফিজিক্সে কোনো বই লাগবে না, মনের শান্তির জন্য কিনতে পারো, বাসায় রেখে দিতে পারো। আমার ক্লাস করলে ফিজিক্সে বই লাগবে না আল্লাহ দিলে। দেখো, এসএসসি ফিজিক্সের 2টা বই, একটা হচ্ছে ইসহাক স্যার, আরেকটা হচ্ছে শাহজাহান তপন স্যার। এই 2টা বই থেকে সব স্যাররা বোর্ড পরীক্ষায় এডমিশনে প্রশ্ন করে থাকে। শাহজাহান তপন বললে সবাই চিনতে পারে, শাহজাহান তপন স্যার আর হচ্ছে ইসহাক স্যার। সো 2টা বই আছে বাজারে, একটা হচ্ছে ইসহাক স্যারের বই আর একটা শাহজাহান তপন স্যারের বই। অবশ্যই তোমরা তোমাদের জন্য নিউ এডিশন পাবে। সো এখন কেউ কেনার দরকার নাই, নিউ এডিশন বের হলে তারপর কিনবে। ঠিক আছে, তোমরা 23 ব্যাচ, দুঃখিত 23 ব্যাচের জন্য নিউ এডিশন বের হবে, তখন কিনলেই হবে। আপাতত লিখে রাখতে পারো, ফিজিক্সের জন্য ইসহাক স্যারের বই, তপন স্যারের বই। বাজারে আরও অনেক বই আছে, তোমরা তো জানো ইন্টারে এনসিটিভির কোনো বই নেই, ইন্টারে কিন্তু এনসিটিভির কোনো বই নেই, এই ধরনের লেখকদের বই কিনে নিতে হয়। তো বাজারে অনেক ধরনের বই আছে, এই 2টা বই সবচেয়ে ভালো। এই 2টা বই আগে কিনবে, তারপর অন্য বই কিনলেও সমস্যা নেই। ঠিক আছে, এবার চলে আসো ভাইয়া, তাহলে আমরা বই সম্পর্ক বলে ফেলেছি, চ্যাপ্টার সম্পর্ক বলে ফেলেছি, আর দেরি না করে এবার মূল পড়ায় চলে যাব, শুরু করে দিব। আচ্ছা, তারপর তোমাদের কোনো জানার থাকলে কমেন্টে জানাবে, অবশ্যই অ্যান্সার দেব। ঠিক আছে ভাইয়া, আসো ভেক্টর। তাহলে আজকে আমাদের শুভ উদ্বোধন চ্যাপ্টার 2, নাম কি? ভেক্টর। ওকে, তো প্রথমে ভেক্টর পড়ব কেন, যে কোনো চ্যাপ্টার পড়ব কেন, যে কোনো শব্দ আসলো কোথায় থেকে, যে কোনো ঘটনা ঘটলো কেন, এই ব্যাপারটা কেমনে হলো, সবসময় এই প্রশ্নটা করতে হবে যে কেন 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 কেন, হোয়াই হোয়াই, হাউ, কিভাবে কিভাবে হলো, হোয়াই, কেন হলো, এই প্রশ্নটা সবসময় নিজেকে করতে হবে। এই প্রশ্ন করার নামই হচ্ছে বেসিক। আর যাদের বেসিক থাকবে তাদের ফাউন্ডেশন নিচের দিকে যাবে, আর ফাউন্ডেশন নিচে গেলে বিল্ডিং উপর উঠবে, ফলে তুমি সফলতার সর্বোচ্চ শিখরে চলে যাবে। বুয়েট মেডিকেল তোমার নামে লিখে দিলাম, যদি তুমি তোমার ফাউন্ডেশনকে নিচে দিতে পারো, বেসিক। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, ভেক্টর পড়বো কেন? ভেক্টর যে পড়বো চ্যাপ্টারটা, এটা পড়বো কেন? প্রথম প্রশ্ন, উত্তর হচ্ছে দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি তোমাকে প্রশ্ন করলাম, বাবা আমাকে একটু বলো না 4-এর সাথে 7 যোগ করলে কত হয়? তুমি বলবে 4-এর সাথে 7 যোগ করলে স্যার 11 হয়। এটা কি জানেন না? জানি, কিন্তু আমি তোমাকে বললাম হ্যাঁ তোমার কথা ঠিক আছে,
4-এর সাথে 7 যোগ করলে 11 হয়। আবার আমি বললাম না, তোমার কথা ঠিক নেই, 4-এর সাথে 7 যোগ করলে 11 নাও হতে পারে। 4-এর সাথে 7 যোগ করলে 11 হয়, ঠিক আছে। আবার বললাম না, তোমার কথা ঠিক নাও হতে পারে। তাহলে আচ্ছা, তো 4-এর সাথে 7 যোগ করলে 11 হয়। 9-10 আমরা এটা পড়ে এসেছি, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা এই ব্যাপারটা পড়ে এসেছি। এখন ইন্টারেস্ট আমরা জানবো 4-এর সাথে 7 যোগ করলে 11 হতেও পারে, নাও হতে পারে। কেন? এবার আসো কেন সেটা বলি। আমরা যে ম্যাথ পড়ে এসেছি, আগেই বললাম ফিজিক্স মানে হচ্ছে ম্যাথ। তো আমরা যে ম্যাথ পড়ে এসেছি, ম্যাথের 2টা রাস্তা আছে। কয়টা রাস্তা? ম্যাথের রাস্তা হচ্ছে 2টা। এই একটা রাস্তা এদিকে চলে গিয়েছে, এই আরেকটা রাস্তা এদিকে চলে গিয়েছে। তাহলে ম্যাথের রাস্তা কয়টা? ম্যাথের রাস্তা 2টা। আবার বলো, ম্যাথের রাস্তা কয়টা? 2টা। আচ্ছা, কি কি? একটা রাস্তার নাম হচ্ছে স্কেলার রাস্তা বা স্কেলার স্টাইল। ম্যাথের আরও একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হচ্ছে ভেক্টর স্টাইল। তাহলে ম্যাথের স্টাইল বা ম্যাথের রাস্তা কয়টা? 2টা। একটা হচ্ছে স্কেলার স্টাইল, একটা হচ্ছে ভেক্টর স্টাইল। স্কেলার স্টাইলে 4-এর সাথে 7 যোগ করলে 100% 11 হবে। 11ই হবে, অন্য কিছু হওয়ার কোনো চান্স নেই। এবং ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমরা শুধুমাত্র ম্যাথের স্কেলার স্টাইলটাই শিখেছি। একটা স্টাইল আমরা শিখেছি, সেটা হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্কেলার স্টাইল। বাট ম্যাথের আরও একটা স্টাইল আছে। স্টাইল মানে কি? স্টাইল মানে হচ্ছে, মনে করো আমি আমার চুলটাকে এদিকে রেখেছি, এটা একটা স্টাইল। চুলটাকে এদিকেও রাখা যেত, তাহলে চুলকে এভাবে রেখেছি, এটা একটা পদ্ধতি। চুলকে এভাবেও রাখা যেত, এটা আরেকটা পদ্ধতি। স্টাইল মানে পদ্ধতি, ম্যাথ করার পদ্ধতি। কেউ হাতে গুনে গুনে যোগ করে 4, 7, তাহলে 11। আবার কেউ ক্যালকুলেটরে যোগ করে, পদ্ধতি। এই পদ্ধতির ইংলিশ হচ্ছে স্টাইল। তাহলে এভাবেও ম্যাথ করা যায়, 4-এর সাথে 7 যোগ করে 11, স্কেলার স্টাইল। আরও একটা স্টাইল আছে, নাম হচ্ছে ভেক্টর স্টাইল। যে ভেক্টর স্টাইলে 4-এর সাথে যদি 7 যোগ করো, সব সময় যে 11 হবে তা নয়, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। কি হতে পারে? কি হতে পারে 4-এর সাথে 7 যোগ করলে ভেক্টর স্টাইলে? সেটাই তোমাকে ভেক্টর চ্যাপ্টারে পড়ানো হবে। তাহলে ভেক্টর চ্যাপ্টারটা কেন পড়বো? বিকজ আগেই বলেছি ফিজিক্স মানে নেচার প্লাস ম্যাথ। নেচারকে ম্যাথ দিয়ে বুঝতে হবে, আর ম্যাথ জানতে হলে 2টা স্টাইলই তোমাকে জানতে হবে, স্কেলার স্টাইল, ভেক্টর স্টাইল। তো তুমি এতদিন স্কেলার স্টাইল শিখেছো, এখন ভেক্টর স্টাইল দরকার। তো তাই ভেক্টর স্টাইল যেহেতু দরকার তোমার এখন, তাই ভেক্টর দিয়ে শুরু করব। ফিজিক্সের শুরুটা হয়েছে ভেক্টর দিয়ে, যাতে করে তুমি ম্যাথ ভালো পারো। স্কেলার, ভেক্টর 2টা স্টাইলই তুমি বোঝো। যদি তুমি 2টা স্টাইলে বোঝো, তাহলে তুমি নেচারকে কি করতে পারবে? এক্সপ্লেন করতে পারবে ম্যাথ দিয়ে। তাহলে ভেক্টর কেন পড়বো আশা করি বুঝতে পেরেছো। ভেক্টর হচ্ছে ম্যাথের আরও একটি স্টাইল। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন ছিল আমাদের ভেক্টর কেন পড়বো। উত্তর হচ্ছে ভেক্টর হচ্ছে ম্যাথের একটি স্টাইল, এটা আমাকে জানতে হবে, অন্যথা আমি ফিজিক্সের নেচারকে ব্যাখ্যা করতে পারবো না, সেজন্য ভেক্টর পড়বো। ঠিক আছে, এবার আসো ভেক্টর যে পড়বো, আমাদের পুরো ভেক্টর চ্যাপ্টারে কি কি আছে সেটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা থাকতে হবে। যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে ওই চ্যাপ্টারে কি কি আলোচনা করা হবে, এই চ্যাপ্টার পড়ে আমি কি কি শিখতে পারবো, এই ব্যাপারটা চ্যাপ্টার শুরু করার আগে জানা দরকার। কেন? কারণ হচ্ছে আমি যদি তোমাকে বলে দিই চলো ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব সেটা বলি নাই, ঘুরতেছি, তোমার ভালো লাগবে না, বরকত পাবা না, কেমন জানি লাগবে। কিন্তু ঘুরতে যাওয়ার আগে যদি বলি যে আমরা প্রথমে ঢাকা যাব, ঢাকা থেকে সিলেট যাব, সিলেট থেকে খুলনা যাব, খুলনা থেকে রাজশাহী যাব, তাহলে আগে ঢাকা থেকে সিলেট, খুলনা, রাজশাহী। তুমি কিন্তু ঘুরে মজা পাবে, বিকজ তুমি জানো এখন কোথায় যাচ্ছ, ঢাকা। তুমি জানো ঢাকা থেকে কোথায় যাচ্ছ, সিলেট। তাহলে আগে থেকেই যদি তোমাকে তোমার গন্তব্য, তোমার ডেস্টিনেশনটা বলে দিই যে আমরা কি কি শিখবো, কি কি জানতে পারবো, তাহলে তোমার চ্যাপ্টারটা পড়তে খুব ভালো লাগবে। তোমার কাছে মনে হবে ও যেন পরিচিত আমার, ও যেন আমার আপনজন। এই তো এই শব্দটা তো এখনই শুনেছিলাম, এই ব্যাপারটাই তো পড়াবে বলেছিলেন, এই ব্যাপারটাই তো শিখবো। তো আগে থেকে যে কোনো চ্যাপ্টার শুরুর আগে ওই চ্যাপ্টারে কি কি আছে,
ওই চ্যাপ্টার থেকে আমি কি শিখতে পারবো সেই ব্যাপারটা টিচারদেরকে বলে দিতে হবে। এটাকে বলা হয় চ্যাপ্টার ম্যাপ। একটা চ্যাপ্টারে কি কি আছে এই শব্দটাকে বলা হচ্ছে চ্যাপ্টার ম্যাপ। তাহলে যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে অবশ্যই ওই চ্যাপ্টারে কি কি আছে সেই চ্যাপ্টার ম্যাপটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। সো এখন আমরা ভেক্টর চ্যাপ্টারে কি কি আছে, কি কি আলোচনা করা হবে সেই চ্যাপ্টার ম্যাপটা দেখব। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো চ্যাপ্টার ম্যাপ। ভেক্টর চ্যাপ্টারে কি কি আলোচনা করা হয়েছে। ওকে, দেখো, তাহলে এখন আমরা দেখব চ্যাপ্টার ম্যাপ অফ ভেক্টর। পুরো চ্যাপ্টারটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছি পুরো চ্যাপ্টারটাকে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই আরও একটা ভাগ। পুরো চ্যাপ্টারটাকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলেছি। আচ্ছা, প্রথম ভাগে থাকবে কি? প্রথম ভাগে থাকবে আমাদের ভেক্টর জিনিসটা কি সেটা। ভেক্টর কি, এরপর এটার সংজ্ঞা কি হতে পারে, তারপর এটার উদাহরণ কি হতে পারে, তারপর এটা কত প্রকার হতে পারে, এইসব ব্যাপার থাকবে প্রথম পার্টে। কারণ প্রথম পার্টে তো ভেক্টর তোমার কাছে নতুন, তাই তোমাকে প্রথমে জানাতে হবে বাবা ভেক্টর কি, ভেক্টরের সংজ্ঞা কি, ভেক্টরের উদাহরণ কি, ভেক্টর কত প্রকার, এই ব্যাপারগুলো তোমাকে প্রথমে জানাতে হবে। তাই এই চ্যাপ্টারের শুরুতে এই ব্যাপারগুলো পড়ব। তারপর দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টে আমরা কি কি শিখব? ওকে, একটা কথা বলি তোমাদেরকে, আমি তাকে বলেছি ভেক্টর হচ্ছে গণিতের একটা স্টাইল, ভেক্টর হচ্ছে ম্যাথের একটা স্টাইল, গণিতের একটা স্টাইল। তো গণিত বা ম্যাথ, এই ম্যাথ জানো, এই ম্যাথের বাচ্চা হচ্ছে 2টা। ম্যাথের বাচ্চা কয়টা? 2টা। আমাদের পুরো ম্যাথের বাচ্চা হচ্ছে 2টা, যদিও আগে 3টা বাচ্চা ছিল, একটা বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা হচ্ছে 2টা। তো ম্যাথের বাচ্চাগুলো কি কি দেখো। ম্যাথের মধ্যে একটা বাচ্চার নাম বীজগণিত, আরেকটা বাচ্চার নাম ক্যালকুলাস। ক্যালকুলাস। আগে একটা বাচ্চা ছিল, বিয়ে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পাটিগণিত। এখন সে শ্বশুর বাড়িতে, সে আর নাই। আমরা ক্লাস 8 পর্যন্ত পাটিগণিত পড়ে এসেছি, যদিও সেটা আসলে বীজগণিতের একটা অংশ বলা যায়। বীজগণিতকে যদি ভাষায় প্রকাশ করি পাটিগণিতের কাছাকাছি চলে যায়। যাই হোক, ম্যাথের আপাতত বাচ্চা হচ্ছে বীজগণিত এবং ক্যালকুলাস। পাটিগণিতের বিয়ে হয়ে গিয়েছে, সেজন্য আমরা পাটিগণিতকে লিখলাম না। তাহলে আমাকে বলো ম্যাথের বাচ্চা কয়টা? 2টা। কি কি? বীজগণিত আর ক্যালকুলাস। ওকে, তো ম্যাথের বাচ্চা যেহেতু 2টা এবং ম্যাথের স্টাইল যেহেতু 2টা, একটা স্কেলার একটা ভেক্টর, কাজে আমরা জানি স্কেলার বীজগণিত, স্কেলার ক্যালকুলাস, স্কেলার স্টাইলে বললে। এবার ভেক্টর স্টাইলে বলো তো। ভেক্টর স্টাইলে যদি বলো ভেক্টর বীজগণিত, ভেক্টর ক্যালকুলাস। তাহলে ম্যাথের বাচ্চা কয়টা? 2টা। ম্যাথ কয়টা জিনিস নিয়ে কথা বলে? 2টা জিনিস নিয়ে কথা বলে, একটা বীজগণিত নিয়ে, একটা ক্যালকুলাস নিয়ে। ওকে, তাহলে যেহেতু আমরা ভেক্টর স্টাইলে দেখব, সেই জন্য আমরা বলতে পারি ভেক্টর স্টাইলে ম্যাথের বাচ্চা। তাহলে ভেক্টর স্টাইলে যদি ম্যাথের বাচ্চা বলি, একটা হচ্ছে ভেক্টর বীজগণিত নিয়ে আমাদের দ্বিতীয় পার্টে আলোচনা করা হবে, আর তৃতীয় পার্টে আলোচনা করা হবে ভেক্টর ক্যালকুলাস নিয়ে। ভেক্টর ক্যালকুলাস নিয়ে ভয় পাওয়ার একদম কারণ নেই, একদম কারণ নেই। ফিজিক্স অনেক কঠিন, 9-10-এ পড়ে এসেছো, বাট ইন্টারে ফিজিক্স আরও কঠিন। সবাই বলবে, আমি বলি কি চলে আসো আমার কাছে, সহজ করে দিব। 1 ফুটও কঠিন লাগবে না। এতক্ষণ যে ক্লাস করছো একটুও কঠিন লেগেছে না? মনে হচ্ছে যে তোমার সাথে আমি গল্প করছি, গল্পে গল্পেই ফিজিক্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। সো আবার বলি, ম্যাথের বাচ্চা কয়টা? 2টা, বীজগণিত, ক্যালকুলাস। কি স্টাইলে দেখব? ভেক্টর স্টাইলে দেখব। সো ভেক্টর বীজগণিত, ভেক্টর ক্যালকুলাস। সো আমার এই চ্যাপ্টারে একটা পার্ট হচ্ছে ভেক্টর বীজগণিতের, আর একটা পার্ট হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের। আর প্রথম দিকে তো জানতে হবে ভেক্টর কি, সংজ্ঞা, মঙ্গা, উদাহরণ, কত প্রকার। সেজন্য প্রথম পার্ট হচ্ছে ভেক্টর পরিচিতি। ভেক্টর পরিচিতির পরে ভেক্টর বীজগণিত, ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা শেষে আমরা ভেক্টর বীজগণিত শিখতে পারবো, ভেক্টর ক্যালকুলাস শিখতে পারবো। ওয়াও, ক্যালকুলাস শিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার চলে আসো ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিত তো আবার আসো, বীজগণিতের বাচ্চা 4টা, ম্যাথের বাচ্চা কয়টা? 2টা, বীজগণিত, ক্যালকুলাস। আবার বীজগণিতের 4টা বাচ্চা আছে, তাহলে ম্যাথের নাতি, ম্যাথের নাতি বলতে পারো। বীজগণিতের বাচ্চা কয়টা? 4টা। কি কি বাচ্চাগুলোর নাম? একটা বাচ্চার নাম যোগ,
একটা বাচ্চার নাম বিয়োগ, একটা বাচ্চার নাম গুণ, একটা বাচ্চার নাম ভাগ। বীজগণিত মানে এই চারটা। তুমি দেখবে বীজগণিত করে এসেছো 9-10-এ। বীজগণিত মানে চারটা জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ। এবং কি স্টাইলে, ভেক্টর স্টাইলে, তাহলে বলবো ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর গুণ, ভেক্টর ভাগ। এই চারটা টপিক সেকেন্ড পার্টে পড়ব। ভেক্টর কিভাবে যোগ করতে হয়, ভেক্টর কিভাবে বিয়োগ করতে হয়। ওই যে 4-এর সাথে 7 যোগ করলে 11 হবে না 12 হবে, না 13 হবে, না 14 হবে। এই যে 7-এর সাথে 4 যোগ করলে 11, 12, 13 না 14, এটা শিখবো ভেক্টর যোগে। আবার 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে না কি হবে, বিয়োগে শিখব। আবার দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়, গুণ করতে হয়, সেটা শিখব ভেক্টর গুণে। ভেক্টর গুণ শিখতে শিখতে আমরা নিজেরাই গুণীজন হয়ে যাব, ঠিক আছে। এরপর ভেক্টর ভাগ, এবার ভেক্টরকে ভাগ করে ফেলব। এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব ভেক্টর বীজগণিতে, বিকজ বীজগণিতের বাচ্চা চারটা। বীজগণিত বলতেই যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এবার চলে আসো ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাস নাম শুনলেই পোলাপানের মধ্যে কেমন জানি অচেনা এক প্রেমিক আমার এ বুকে কেমন জানি করে চিনচিন, ওই যে বুকে চিনচিন করছে হাই, তাই না? ভেক্টর ক্যালকুলাস তোমাকেই চাই। তাহলে ভেক্টর ক্যালকুলাস, তো এই ভেক্টর ক্যালকুলাসে আমরা শিখব প্রথম দিকেই বাবা ক্যালকুলাস তুমি কি জিনিস সেটা জানবো। ক্যালকুলাস কি, ক্যালকুলাস শিখব। ক্যালকুলাসে দুটা শব্দ আছে, দাঁত একটু শক্ত থাকলে উচ্চারণ করিও, নরম থাকলে উচ্চারণ করিও না। দুটা শব্দ আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। কি বললাম? ডিফারেন্সিয়েশন। আরেকটা শব্দ আছে ইন্টিগ্রেশন। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ মিলে ক্যালকুলাস হয়। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, হালকা হালকা করে আইডিয়া দিব এই চ্যাপ্টারেই, তাহলে ক্যালকুলাস তুমি হালকা হালকা করে আইডিয়া পাবে। তারপরে কি শিখাবো? আরও 3টা টপিক আছে, নাম বললে তো ভয় পাবে, সেজন্য বলছি না। আরও 1, 2, 3 বলে ফেলবো? জি ভাই একটু বলে ফেলেন, দাঁত একটু শক্ত থাকতে হবে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে CORL, কার্ল। এটা হচ্ছে কার্ল, 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 CORL। এই 3টা জিনিস তোমাদেরকে শিখাবো ভেক্টর ক্যালকুলাসে। তাহলে এটা হচ্ছে ক্যালকুলাস আমরা শিখবো। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। দাঁত একটু শক্ত লাগবে, নরম হলে হবে না। ঠিক আছে, এই হচ্ছে পুরো ভেক্টর চ্যাপ্টারে যা যা শিখবো, কি আছে সেটা। তাহলে একটা মনের মধ্যে শান্তি লাগছে যে না, ভেক্টর চ্যাপ্টারে কি আছে জানতে পেরেছি, পুরো চ্যাপ্টার সম্পর্কে জানতে পেরেছি, পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া হয়ে গিয়েছে। মনের মধ্যে একটা শান্তি লাগছে না? এ দেখে একটু কমেন্টে জানাও তো, যারা লাইভ ক্লাস করছে একটু কমেন্টে জানাও তো কেমন শান্তি লাগছে, কেমন শান্তি লাগছে একটু কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টটা পড়ার জন্য চলে আসি। আচ্ছা, ও আজকে তো অনেকেই ক্লাস করতেছে, খুবই চুম্মা তোমাদের জন্য, অনেকেই ক্লাস করতেছে। তবে আমি জানি না তোমরা কারা, 22 ব্যাচের না 3 ব্যাচের, যাই হোক, বাট আজকের ক্লাসটা অনেক মজার, কারণ আজকের ক্লাসের মধ্য দিয়েই তো ফিজিক্সের যাত্রা শুরু। প্রথম ক্লাস, প্রথম দেখাতেই যাকে ভালো লাগে তাকে ভোলা কি সহজ? না না, একদমই না। প্রথম দেখাতেই যাতে ভালো লাগে, পেহলি নজর মে কেসে জাদু কর দিয়া। প্রথম দেখাতেই যাকে ভালো লাগে তাকে ভোলা কি এত সহজ? তা আজকে প্রথম ক্লাস ফিজিক্সের, ভালো তো লাগতেই হবে, তাই না? ভালো লাগতেই হবে। পেহলা নজর মে কেসে জাদু কর দিয়া। আমি অবশ্য গান টান পারি না, হিন্দি গান। যাক, অনেক মজা হবে, কিন্তু ফিজিক্স মানে আসলে অনেক মজার। আর কেমন মজা করে পড়াবো তোমাদের চিন্তা ভাবনা করো না, তোমাদের পুরো চ্যাপ্টার ম্যাপটা দিয়ে দিলাম। এবার শুরু করি, একটা একটা করে টপিক শুরু করব। আচ্ছা, একটু করে নোট করে নাও, নোট করে নাও, নোট করে নাও, যা যা লিখেছি একটু নোট করে নাও, সুন্দর করে একটু নোট করবে। এগুলা কীভাবে দাগ দিয়ে দিবে, এই যে একটা দাগ, আরেকটা দাগ, আরেকটা দাগ, আরেকটা দাগ, সুন্দর করে দাগ দিয়ে দিবে, বক্স করে দিবে, বক্স করে ফেলবে, দাগ দিবে। ওকে, দাগ দিয়ে দিবে।
ওকে, আরেকবার বলি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। ওকে ওকে, ঠিক আছে। এবার আসো, এবার শুরু করব মূল পড়া। আসো, ভেক্টর কি? আমরা 9-10-এ একটা চ্যাপ্টার ছিল আমাদের ভেক্টর, হায়ার ম্যাথের 12 নম্বর চ্যাপ্টার ভেক্টর। সেখানে ভেক্টর কি এ সম্পর্কে আইডিয়া পেয়েছি। ভেক্টর মানে যার মান আছে, দিক আছে। সোজা কথায় ভেক্টর মানে মান প্লাস দিক, এটা হচ্ছে ভেক্টর, ইজ ইকুয়াল টু ভেক্টর। আর কিছু বলার নাই। তাই আমরা ভেক্টর কি এটা নিয়ে খুব বেশি কথা বলছি না, শুধু লিখে রাখো মান প্লাস দিক ইজ ইকুয়াল টু ভেক্টর। আর বেশি কথা বলবো না, মান প্লাস দিক ইজ ইকুয়াল টু ভেক্টর। সামনে ভেক্টর কি, ভেক্টর পড়তে পড়তেই শিখে যাব ভেক্টর কি। আমি যে কি চিজ সেটা তুমি ক্লাস করতে করতেই যেমন বুঝে যাবে, তেমনি ভেক্টর কি সেটা ভেক্টর পড়তে পড়তেই বোঝা যাবে। এটা উদাহরণ দিয়েছি, আমি আবার চিজ না ভাই, এরকম চিজ তিস কি বলে যে তোমরা বলো না, এগুলো আমি আবার পারি না। কি বলো না, আমি যে কি চিজ তিস বলো না, আমি বুঝি না চিজ মানে কি রে ভাই। যাই হোক, আমি আসলে বুঝাতে চেয়েছি ভেক্টর পড়তে পড়তে ভেক্টর কি জেনে যাব। ওকে, তাই ভেক্টর কি নিয়ে কথা বলছি না, সংজ্ঞা নিয়ে কথা বলছি না, উদাহরণগুলো আস্তে আস্তে পেয়ে যাব। উদাহরণ নিয়ে কথা বলছি না, প্রকারভেদগুলো নিয়ে কথা বলছি না। কথাটা বলবো সরাসরি ভেক্টরের মেইন পার্ট নিয়ে। মেইন পার্টে চলে যাব ভেক্টরের। এগুলা তো মোটামুটি পড়তে পড়তেই জেনে যাব, এগুলা খুব বেশি পড়ারও নাই। ভেক্টর কি, মান প্লাস দিক, যার মান ও দিক আছে সেটাই ভেক্টর। তা আমরা একেবারে মূল পড়ায় চলে যাব। ভেক্টরের মূল পড়া হচ্ছে ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিতের মধ্যে ভেক্টর যোগ দিয়ে শুরু করব, কিভাবে ভেক্টরকে যোগ করতে হয় সেই ব্যাপারটা দিয়ে শুরু করব। ওকে, আসো তাহলে আজকের ক্লাসে আমরা ভেক্টর যোগ দেখব। ওকে, তাহলে আমরা এখন কোথায় আছি বলো তো বাবা, বলো না কোথায় আছি? ভেক্টর বীজগণিতে আছি। ভেক্টর বীজগণিতের কোন অংশে আছি? ভেক্টর বীজগণিত বা অ্যালজেব্রা বলতে পারো। অ্যালজেব্রা একটা ভাব আসে তো, বুঝো না? ইংলিশ বললে একটু ভাব আসে যখন বাসায় মেহমানজন আসা শুরু করবে, ওই পাশের বাসার আন্টি যখন আসা শুরু করবে, তখন তুমি কি করবে? ওই শব্দগুলা তুমি পড়া শুরু করে দিবে। পাশের বাসার আন্টি বাসায় আসছে, তোমার প্রথম নৈতিক দায়িত্ব হয়ে যাবে সুন্দর করে খাতা খুলে ওই শব্দগুলো বলা। ভেক্টর 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 ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এভাবে করে বলবা, পাশের বাসার আন্টি ভয় পেয়ে যাবে। এগুলা কি হুরুস্তুল পড়াশোনা করতেছে, ঠিক আছে? পাশের বাসার আন্টি ভয় পেয়ে যাবে নামগুলো নিলে। তাহলে আসো ভেক্টর অ্যালজেব্রা। তো ভেক্টর অ্যালজেব্রার মধ্যে শুরু করব ভেক্টর যোগ দিয়ে, ভেক্টর যোগ বিয়োগ দিয়ে শুরু করব। ওকে, যোগ বিয়োগ একসাথে পড়বো আমরা। তাহলে আমরা শুরু করব ভেক্টর যোগ বিয়োগ দিয়ে। যোগ বিয়োগ। তো ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় বেশ কয়েকটা উপায়ে, আমরা দেখাচ্ছি সবগুলো। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে, একটা সূত্র হচ্ছে ভেক্টরকে যোগ বিয়োগ করার, ত্রিভুজ সূত্র। আরেকটা হচ্ছে বহুভুজ সূত্র। আরেকটা হচ্ছে সামান্তরিক সূত্র। আরেকটা হচ্ছে সাইন সূত্র। আরেকটা হচ্ছে লম্বাংশ সূত্র। তোমাদের বইয়ে আরও অনেক সূত্র আছে, বাট আমরা এই 5টা সূত্রের কথা বলবো। আর ইন্টারে প্রত্যেকটা কথা বইয়ের সাথে মিলবে এমন কোনো কথা নেই, বইয়ের সাথে মিলিয়ে পড়ার দরকারও নেই। ইন্টারে তোমার বই থেকে কিছু তেমন আসে না, আসে হচ্ছে বইয়ের কনসেপ্টটা। বইয়ের কনসেপ্ট কি, ম্যাথ করতে গেলে আমরা বুঝাবো বইয়ের কনসেপ্ট কি, কনসেপ্ট আসে। সো দেখো, ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় 5টা সূত্র দিয়ে। 5, হাতের আঙ্গুল কত? 5, হাতের আঙ্গুল কত? 5। তাহলে ভেক্টরকে যোগ বিয়োগ করব 5 দিয়ে। 5 দিয়ে ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা বহুভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র, সাইন সূত্র, লম্বাংশ সূত্র। ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য ইংলিশে লিখে দেওয়াটা নৈতিক দায়িত্ব। ইংলিশ ভার্সনে যারা আছো, ট্রাইঅ্যাঙ্গেল ল, পলিগনাল ল, প্যারালেলোগ্রাম ল, সাইন ল, রিসলভ পার্ট থিওরেম, THOREM না লিখে থিওরেম লিখতে পারো সংক্ষেপে, ল। ওকে,
ল আর থিওরেম সেম জিনিস। তাহলে ট্রায়াঙ্গেল ল, পলিগনাল ল, প্যারালেলোগ্রাম ল, সাইন থিওরেম, লিসোপার থিওরেম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক, সাইন, লম্বাংশ, এই 5টা দিয়ে ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়, 4-এর সাথে 7কে যোগ বিয়োগ করা যায়। আজকের ক্লাসে আলোচনা করব, আলোচনা আজকের ক্লাসে আলোচনা করা হবে সামান্তরিক সূত্র দিয়ে, কারণ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হবে যোগ বিয়োগের ক্ষেত্রে এই সূত্রটাকে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সূত্রটাকে। তাই ওকে দিয়ে শুরু করব সবার আগে, আস্তে আস্তে সবগুলা সূত্র তোমাদেরকে শেখাবো। তবে আজকে শুরু করব সামান্তরিক সূত্র দিয়ে, প্যারালেলোগ্রাম। তাহলে একবার বলে ফেলো আমাকে, ভেক্টরকে যোগ বিয়োগ করতে এই যে 4-এর সাথে 7কে যোগ করব, 4-এর সাথে 7কে যোগ করব, ভেক্টরকে যোগ বিয়োগ করতে কয়টা সূত্র আছে? 5টা সূত্র আছে, ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক, সাইন, লম্বাংশ। তবে শুরু করব সামান্তরিক সূত্র দিয়ে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আসো সামান্তরিক সূত্র, এরপর পরে আস্তে আস্তে সবগুলা সূত্র পড়াবো। সামান্তরিক সূত্র দিয়ে আসো এবার। মজা কিতনা মজা, জিয়াদা মজা, ফিজিক্স তো জিয়াদা মজা হে। মজা তো এখনো দেখো নাই, মজা তো আসবে আরে এখনই মজাটা আসবে। মজা দেখো, মজাটা কি? সামান্তরিক সূত্র হেডিং দাও সবাই, প্যারালেলোগ্রাম থিওরেম। ইংলিশ জানার দরকার আছে, সবসময় ইংলিশ জানবে দরকার আছে। প্যারালেলোগ্রাম থিওরেম। ওকে, প্রথমত সূত্র পড়ানোর আগে গল্প করতে হবে। গল্পে যদি ফিজিক্স পড়তে না পারো, ফিজিক্স পড়া হবে না। প্রকৃতিতে যদি ফিজিক্সকে ফিল করতে না পারো, ফিজিক্স হবে না। তাই গল্পে শুরু করব। সামান্তরিক সূত্র, ফুটবল। এখন এই ফুটবলকে মিস্টার মেসি এবং মিস্টার রোনালদো এবং মেসি এই ফুটবলটাকে একই সাথে কি করবে? লাথি মারবে। এই ফুটবলটাকে একই সাথে মেসি এবং রোনালদো লাথি মারবে। মেসি বলবে যে, দেখি আমার জোর বেশি না তোর জোর বেশি, আমার পাওয়ার বেশি না তোর পাওয়ার বেশি, দেখি একসাথে দুইজন চল লাথি মারি, বলটা কোন দিকে যায় দেখি। তাহলে একসাথে তারা লাথি মারছে, আমিও লাথি মারছি তাদের সাথে, মেসি রোনালদোর সাথে আমিও লাথি মারছি। ধন্য, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে, এই হচ্ছে একটা ফুটবল, বুকমিনিস্টার ফুটবল। এই ফুটবলকে আমাদের মেসি ভাইয়া এদিকে লাথি মেরেছে, আর রোনালদো ভাইয়া এদিকে লাথি মেরেছে। তাহলে মেসি ফুটবলটাকে মেরেছে এদিকে, রোনালদো মেরেছে এদিকে। একই সময়ে মেসি ভাইয়া এবং রোনালদো আঙ্কেল একই সময়ে কি করেছে? লাথি মেরেছে। মেসি ভাইয়া লাথি মেরেছে 10 নিউটন বল দিয়ে, রোনালদো ভাইয়া লাথি মেরেছে 7 নিউটন বল দিয়ে। বলটা কোন দিকে যাবে? ওকে, এখানে একদল অন্ধবিশ্বাসী থাকবে যারা মেসির ফ্যান, তারা বলবে চোখ বন্ধ করে মেসির দিকে যাবে। এখানে আরেকটা দল থাকবে যারা রোনালদোর ফ্যান, CR7, তারা বলবে এটা 7-এর দিকে যাবে, রোনালদোর দিকে যাবে। তাহলে একদল বলবে মেসির দিকে, একদল বলবে রোনালদোর দিকে। এবার আসো ফিজিক্স কি বলে দেখো। ফিজিক্স কিন্তু তোমার অন্ধবিশ্বাস চলে না। এই যে এটা একটা নেচার, তাই না? একটা মাঠে খেলা হচ্ছে ফুটবল, একটা ফুটবলকে মেসি একদিকে মেরেছে, রোনালদো একদিকে মেরেছে, বলটা কোন দিকে যাবে? একটা নেচার, এটা হচ্ছে আমাদের নেচার। এবার এই নেচারকে ম্যাথ দিয়ে আমরা কি করব? ব্যাখ্যা করব, এক্সপ্লেন করব, কোন দিকে যাবে সেটা ম্যাথ দিয়ে আমরা বের করব। দিস ইজ কল ফিজিক্স। ফিজিক্সের সব এটাই হবে, নেচার, একটা নেচারকে ম্যাথ দিয়ে ব্যাখ্যা করা হবে, এটাই ফিজিক্স। আমরা দেখব কোন দিকে যাবে। ওকে, দেখো কনসেপ্টটা দেখো। মেসি এদিকে টান দিচ্ছে 10 নিউটন বলে, যদি রোনালদো না থাকতো বলটা মেসির দিকে চলে যেত, রাইট? বাট রোনালদো আছে। আর যদি মেসি না থাকতো বলটা রোনালদোর দিকে চলে যেত, বাট মেসি আছে। দুইজনে টানাটানি দিচ্ছে। মনে করো এই যে আমি, আমাকে দুইজনে টানা দিচ্ছে, একদিকে সকিনা একদিকে জরিনা। বিধি তুমি বলে দাও তুমি কার, তাই না? বিধি তুমি বলে দাও তুমি কার। একদিকে আমাকে সকিনা টানছে, আরেকদিকে আমাকে জরিনা টানছে। আমি একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে।
এদিকে টানাটানি দিচ্ছে আমাকে, একবার এদিকে একবার এদিকে, আমি আসলে কোন দিকে যাব? তো এখানেও সেম, এই বলটাকে দুজনে নিক্ষেপ করেছে, কোন দিকে যাবে? তা আসলে বলটা এখানে যেতে পারে, আমি একটু লাল কালি দিয়ে দেখাই, বলটা এদিকে যেতে পারে, 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 অর্থাৎ তাদের মাঝখানে কোনো একটা দিক দিয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে মেসিও মেরেছে, রোনালদো মেরেছে, তাহলে বলটাকে মেসি এদিকে টানছে, রোনালদো ওদিকে টানছে, টানাটানির ফলে মাঝে কোনো দিক দিয়ে যাবে। এখন ফিজিক্স তোমাকে কি বলে? ম্যাথ দিয়ে দেখাবে কোন দিকে যাবে। উত্তর হচ্ছে আসলে বলটা কোন দিকে যাবে দেখো, যখন একটি বস্তুর উপর একই সময়ে দুইটা বল কাজ করে, দুইটা বল কাজ করবে, তখন কোন দিকে বস্তুটি যাবে? ফিজিক্স কি বলছে দেখো, একটা সূত্র, এই সূত্রের নামে সামান্তরিক বিধি বলছে একটি বস্তুর উপর একই সময়ে দুইটি বল, ফোর্স, বলের পাশে লিখে রাখো, ফুটবল নয়, বল মানে ফোর্স, দুইটি বল ফোর্স কাজ করলে ওই বস্তু সামান্তরিকের কর্ণ বরাবর যায়। তাহলে সামান্তরিক বিধি বলে দিচ্ছে, ওই যে বললাম না, বিধি তুমি বলে দাও তুমি কার, বিধি বলে দিচ্ছে বিধি কার। একটা বস্তুর উপর যদি একই সময়ে দুইটা বল কাজ করে, ওই বস্তু কোন দিকে যাবে? ওই বস্তু সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। ভাইয়া বুঝলাম না সামান্তরিকের কর্ণ, ওকে দেখাচ্ছি, বুঝাই দিচ্ছি, দেখো ভালো করে বুঝাই দিচ্ছি। এবার এই চিত্রটা মুছে দিই, বুঝিয়ে দিচ্ছি সামান্তরিকের কর্ণ। দেখো একটা বস্তু, একটা বল এদিকে কাজ করতেছে পি বল, একটা বল এদিকে কাজ করতেছে কিউ বল। তাহলে বস্তু যাবে প্রথমত এই দুটা বলকে নিয়ে একটা সামান্তরিক আঁকতে হবে সমান্তরালে। সামান্তরিক শব্দটা এসেছে কোথায় থেকে? সমান্তরাল থেকে সামান্তরিক এসেছে। সমান্তরালে দুইটা বাহু আঁকো, লা 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 লা, লু 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 লু, সামান্তরিক হয়ে গেল। এই হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণ আঁকো, কর্ণ, এই যে কর্ণ, তাহলে এই কর্ণ বরাবর ওই বলটা যাবে। তাহলে মেসির দিকেও বলটা যাবে না, রোনালদোর দিকেও বলটা যাবে না, বলটা যাবে তাদেরকে নিয়ে একটা সামান্তরিক আঁকতে হবে। তাদেরকে নিয়ে যে সামান্তরিক আঁকবো তার কর্ণ বরাবর বলটা যাবে। এ কথা কে বলছে? বিধি বলছে। বিধি বলে দাও তুমি কার? এই যে বিধি বলে দিচ্ছে, একটা বস্তুর উপর একই সময়ে, ভিন্ন সময়ে হলে তো হবে না, মেসি মেরে দিছে আগে, মেসির দিকে চলে যাবে, রোনালদো মেরে দিল আগে, রোনালদোর দিকে চলে যাবে। একই সময়ে মারলে তখন একটা ফাইট হবে, তাদের মধ্যে একটা ফাইট হবে। এই যে ফাইট, একটি বস্তুর উপর একই সময়ে দুইটি বল কাজ করলে ওই বস্তু সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। সামান্তরিকের কর্ণ বরাবর দুইটা বস্তু। এখানে অনেক নোয়াখাইল্লা আছে, নোয়াখাইল্লা হলে আরেকটা প্রশ্ন করবে আমাকে, সামান্তরিকের কর্ণ তো এটাও হয় হুজুর, ও হুজুর সামান্তরিকের কর্ণ তো এটাও হয় হুজুর, এটার কথা বললেন না যে? নোয়াখাইল্লা যদি কেউ থাকে সে আমাকে প্রশ্ন করবে, হুজুর এটাও তো কর্ণ হয়। আই লাভ নোয়াখালী বিকজ নোয়াখালী ইজ মাই ফেভারিট। নোয়াখালীর মানুষটা খুবই ভালো, মনও ভালো, সব কিছু ভালো, ঠিক আছে? লাভ ফ্রম নোয়াখালী, ওকে। তো দেখো এই কর্ণটা নিলেন না যে, ওই যে বললাম না একটা কথা, কোন কথা? দুইটা বস্তু, দুইটা বল একটা বস্তুর উপর কাজ করতেছে, তাহলে বস্তুটা এই দুটা বলের মাঝামাঝি কোন একদিকে যাবে। তো এই কর্ণ বরাবর তো কোনো বল নাই, তাই ওই কর্ণ বরাবর যাবে না। অর্থাৎ দুইটা বলের মাঝখান দিয়ে যে কর্ণটা গিয়েছে সেই কর্ণ বরাবর যাবে। বিকজ আমি তো আগেই বলেছি একটা বস্তু দুটা বলের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাবে, এই জায়গা না হয়ে জায়গা, না হয়ে জায়গা, না হয়ে জায়গা, যে কোনো একটা জায়গা দিয়ে যাওয়ার সম্ভাবনা। তো কোন দিকে যাবে? ওই যে কর্ণ বরাবর। তাহলে দুইটা বলের মাঝখান দিয়ে যে কর্ণটা গিয়েছে সেটা বরাবর যাবে। এখন এই কথাটা সামান্তরিক বিধি আমাদেরকে বলছে। তাহলে সামান্তরিক বিধি ক্লিয়ার। সামান্তরিক বিধি কি বলছে? একটা বস্তুর উপর একই সময়ে দুইটা বল কাজ করলে তাহলে ওই বস্তু সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। এই কথাটার প্রমাণ কি?
ফমান আছে, ফমান আছে, এ কথার ফমান কি? ফমান আছে, ফমান আছে, ফমান আছে। এখন আমাদের ফমান লাগবে। এই যে সামান্তরিকের কর্ণ বরাবর যাবে এটার ফমান লাগবে, এবং এর পরবর্তীতে আমাদের আরও ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশন বের করতে হবে যে ওই বলটার মান কত। আরও লব্ধি, এখানে একটা শব্দ শুনবা তোমরা, লব্ধির ইকুয়েশন বের করতে হবে আমাদের। তারপর এটা যে সামান্তরিকের কর্ণ বরাবর যাবে এটার ফমান কি? ফমান লাগবে। এরপর লব্ধির মান বের করতে হবে, দিক বের করতে হবে। তা আজকের ক্লাস যেহেতু প্রথম, আজকে আর দীর্ঘায়িত করব না, আজকে তোমাদেরকে সামান্তরিক বিধির বেসিক আইডিয়াটা দিয়েছি। আগামী ক্লাসে ফমান দিব, ফমানের মধ্যে থাকবে লব্ধির মান, দিক এবং কেন সামান্তরিকের কর্ণ বরাবর যাবে সেই কথা। তাহলে আগামী ক্লাসটাও খুব ইম্পর্ট্যান্ট, সামান্তরিকের লব্ধির দিক এসব ব্যাপার বোঝার জন্য। আমরা আজকে কিন্তু ম্যাথে ঢুকিই নাই, আগামী ক্লাস পুরোটাই হবে ম্যাথের জগতে ডুব দিব। আগামী ক্লাসে ডুব দিব। রেস্ট ইন ম্যাথ, নট রেস্ট ইন পিস, রেস্ট ইন ম্যাথ। ওকে, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আজকে এতটুকুই। তোমাদের ফ্রেন্ডদেরকে ভালো লাগলে অবশ্যই গ্রুপে ইনভাইট করো এবং মেনশন করতে থাকো, বলতে থাকো ফিল্ড সায়েন্সে সোশ্যাল সায়েন্স চেম্বারের আয়োজনে আমাদের এখানে লাইভ ক্লাস হচ্ছে। চমৎকার দারুণ ফিজিক্স এবং বায়োলজি লাইভ ক্লাস হচ্ছে। বায়োলজি লাইভ ক্লাস নিচ্ছে বায়োলজির একদম বস বেস্ট টিচার ডাক্তার জাহিদুল ইসলাম সোহেল। ডাক্তার সোহেল স্যার মানে বায়োলজি আগুন। আবার ফিজিক্সে আমি অদম নিচ্ছি, আমি অদমের ক্লাস। সো তোমাদের যদি ফিজিক্স এবং বায়োলজি ভালো লাগে, আমরা তো আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টও শুরু করব, তো আপাতত ফিজিক্স এবং বায়োলজি শুরু করেছি। তোমরা অবশ্যই তোমাদের যত ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ছাড়াও ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন, শালা শালি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নাতি নাতনি, শ্বশুর শাশুড়ি, মা বাবা যা আছে, কুচাই হাচাই একদম সবাইকে লাইভ ক্লাসে নিয়ে আসো, লাইভ ক্লাসের দাওয়াত দাও। আগামী ক্লাস হবে রবিবারে ফিজিক্স, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা সামান্তরিকের ব্যাপারে ডুব দিব, ম্যাথের ব্যাপারে ডুব দিব। খুব ইম্পর্টেন্ট ক্লাস। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।